নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা একটি ভ্রমণ ও শিকার কাহিনী, নীল নদের দেশে, আজকের চতুর্থ পর্ব। মনটা দমিয়া গেল। ভাবিলাম জিরাফ শিকার আর ঘটিয়া উঠিল না। এখানে অনেক দিন কাটাইলাম, কাজেই আবার অন্যদিকে চলিলাম। আমাদের দলের মধ্যে কেহ কেহ আমার সঙ্গী হইলেন, কেহ বা হইলেন না। গাড়িগুলি পেছনে পেছনে আসিতেছিল। আমরা আগে আগে ঘোড়ায় চড়িয়া চলিয়াছিলাম। এ পথটা একেবারেই ভালো ছিল না। একটা বড় পাহাড়ের ভিতর দিয়া যাইতে হইতেছিল। পথ শিলাকীর্ণ, আর এত জঙ্গলা যে কুরুল দিয়া জঙ্গল কাটিয়া পথ পরিষ্কার করিয়া তবে অগ্রসর হইতেছিলাম। আর এত ঠান্ডা কনকনে হাওয়া বহিতেছিল যে আমি দুইটা গরম কোট গায়ে দিয়াও শীত নিবারণ করিতে পারিতেছিলাম না। পথে একবার কিছু খাইয়া লইয়া আবার পথ চলিতে আরম্ভ করিয়াছিলাম। ভাবিয়াছিলাম এই পথে হয়তো জিরাফ পাইব, কিন্তু পাইলাম না। পাহাড়ের অনেকটা উপরে উঠিয়া যখন একটা অধিত্যকা প্রদেশে আসিলাম, তখন শরীরে যেন আবার নববল ফিরিয়া পাইলাম। চারিদিক ঘিরিয়া পাহাড়ের সারি, কাজেই তেমন তীক্ষ্ণ হাওয়া আসিয়া পীড়ন করিতে পারে নাই। এইখানে একটি অধিত্যকার তৃণাচ্ছাদিত ভূমিতে একপাল হরিণ চড়িতে দেখিলাম। সৌভাগ্যের বিষয়, আমরা 3টি হরিণ মারিতে পারিয়াছিলাম। কাফরিরা অনেক দিন পরে এইরূপ শিকার পাইয়া হরিণ 3টিকে সঙ্গে করিয়া লইয়া চলিল। অদ্ভুত মানুষ এই কাফরিরা। কখন যে ইহাদের আনন্দ হয়, কখন কিসে যে ক্রোধ হয়, তাহা বুঝিয়া উঠা কঠিন। ইহাদের লোভ বড় কম। একবার একটা বুশম্যান কাফরি 2 বৎসর কাজ করিবার পর আমার নিকট হইতে মাত্র 2খানি লৌহ নির্মিত লাঙলের ফাল পাইয়াই পরম সন্তুষ্ট হইয়াছিল। এই অধিত্যকা পার হইবার পর পড়িলাম এক বিস্তৃত প্রান্তরের মধ্যে। সেখানে 3টা জিরাফ, 3টা সাদা গন্ডার ও একটা কৃষ্ণসার মৃগ দেখিলাম। এই যাত্রাটা বেশ ভালোই বলিতে হইবে। শিকারের বিস্তারিত ইতিহাসের কোনো প্রয়োজন নাই। আমি একটা সাদা গন্ডার ও একটা কৃষ্ণসার মৃগ মারিতে পারিয়াছিলাম। এইবার আমরা আবার একপাল জিরাফ দেখিতে পাইলাম। দেখিয়া স্থির করিলাম যে আমরা 3 দিক হইতে ইহাদের আক্রমণ করিব। এই পরামর্শ বেশ ভালোই হইয়াছিল। মিস্টার শোয়ার্টস একটি, মিস্টার প্লেনবোয়ে একটি এবং আমি একটি, এইভাবে 3টি জিরাফ শিকার করিয়াছিলাম। এখন আর দুঃখ করিবার কিছু রহিল না। আমরা উত্তর দিকে চলিলাম, কিন্তু জল পাইতেছিলাম না। আমাদের পথপ্রদর্শক মাসার জাতীয় লোকগুলিও জলের খোঁজ দিতে পারিতেছিল না। এমন রুক্ষ, এমন শুষ্ক দেশ আর কোথাও দেখি নাই। আমরা দলে 20 জন লোক ছিলাম। কাল কাফরিরা 10টা খুব ভালো উট পাখির ডিম আনিয়াছিল। এই ডিম, গন্ডারের মাংস ইত্যাদি দিয়া একটি ছায়া শীতল জায়গায় আসিয়া খাবার প্রস্তুত করিয়া লইলাম। এ স্থানের অতি কাছাকাছি একটি কাদা জলে প্রস্রবণ দেখা গিয়াছিল। এই অনুর্বর মরুভূমির দেশে মাসারেরা কেমন করিয়া বাঁচিয়া থাকে, তাহা আশ্চর্যের বিষয় বটে। কোথায় বা শস্যক্ষেত্র, কোথায় বা গাছপালা। আমরা 2টি পাহাড়ের আড়ালে, 2একটা বন্য গাছের আড়ালে কর্দমাক্ত জলের প্রস্রবণটির কাছে বসিয়া কোনো প্রকারে খাওয়াটা সারিয়া লইয়া অতি দ্রুত সুজলা সুফলা অঞ্চলে যাইবার জন্য ব্যস্ত হইয়া পড়িলাম। এখন অতি তাড়াতাড়ি চলিতে লাগিলাম। এইভাবে ক্রমাগত 3 দিন চলিবার পর অবশেষে একটি অতি সুন্দর সুজলা ও সুফলা দেশে আসিয়া পৌঁছিলাম। একটি নদীর পাড়ে তাঁবু ফেলিলাম। এদেশের সর্দারের নাম হইতেছে মোসলিকাৎসি। আমরা আমাদের এখানে আসিবার বিষয় এবং তাহারি গ্রামের কাছে যে বাস করিব এবং শিকার করিব, সে সংবাদ এই স্থানটি নির্বাচন করিয়াই সর্দারকে জানাইয়াছিলাম, কিন্তু ফল ভালো হইল না। মোসলিকাৎসিকে পূর্বে কেহ সংবাদ দিয়াছিল যে আমরা গুপ্তচর। আমাদের পেছনে পেছনে এক মস্ত বড় সৈন্যবাহিনী আসিতেছে। এই জন্য সর্দার
আর আমাদিগকে অগ্রসর হইতে দিল না, এখানেই আটক করিল। এই অঞ্চলের কাফরিরা রক্তলোলুপ কাফরি বলিয়া পরিচিত। দক্ষিণ আফ্রিকার বুয়ার ও ইংরেজ ঔপনিবেশিকেরা ইহাদের নাম দিয়াছেন ব্লাড কাফির্স বা ন্যাংটা কাফরি। ইহারা কাপড় পরে না। এই ন্যাংটা কাফরিরা নরখাদক বলিয়া একটা দুর্নামও অনেকের মুখে শুনিয়াছি। ইহাদের আকৃতি প্রকৃতিও অতি বিভৎস প্রকারের। মোসলিকাৎসির সন্দেহের আরও কারণ ঘটিল। এই সময়ে একদল বুয়ার শিকারী লিম্পোপোর দিক দিয়া এদিকে আসিতেছিল। তাহারাও মোসলিকাৎসির দেশে শিকার করিবার জন্য পূর্বে কোনো অনুমতি লয় নাই। এ সংবাদ জানিয়া তাহার দৃঢ় প্রতীতি হইল যে যখন দুই দিক দিয়া শ্বেতাঙ্গেরা তাহার দেশে আসিতেছে, তখন ইহাদের উদ্দেশ্য একেবারেই ভালো নয়। আমরা সংবাদ পাইলাম যে আমাদিগকে গুপ্তচর মনে করিয়া সর্দার আমাদিগকে উপযুক্ত দণ্ড দিবার ব্যবস্থা করিতেছে। আমরা কিন্তু এখানে আটক পড়িয়া দুঃখিত হই নাই। নদীর জল বেশ নির্মল। কুমির থাকিলেও আমরা প্রতিদিন সন্ধ্যার সময় বেশ ভালো করিয়া সাঁতরাইয়া স্নান করিতাম। জলহস্তির দল ছিল অসংখ্য। ক্ষুধিত জলহস্তির মুখের হা কি বৃহৎ ভীষণ, তা দেখিলেই উপলব্ধি হইবে। সে যেন এক বিরাট গহ্বর। একদিন স্নান করিতেছি, এমন সময় আমাদের তাঁবুর দিক হইতে গুলির শব্দ শুনিলাম। সঙ্গে সঙ্গেই কুকুরের ঘেউ ঘেউ রবও শোনা গেল। ব্যাপারটা কি হইল জানিতে একটু উৎসুক হইলাম। এমন সময় পলকের মধ্যে একটা গন্ডারকে খুব বেগে ছুটিয়া আসিতে দেখিলাম। 6 জন কাফরি বন্দুক হাতে করিয়া গন্ডারটার পেছনে ছুটিয়া আসিতেছিল। কাঁধে গুলির পর গুলি লাগায় গন্ডারটা প্রাণ হারাইল। 1 নভেম্বর, রবিবার। আজ আমার ডায়েরি লিখিতে হইল ভিনিগারের সহিত বারুদ মিশাইয়া। না ছিল দোয়াত, না ছিল কালি। নিরপরাধী, শুধু স্বীকার করিবার জন্যই আমরা আসিয়াছি। এই সংবাদ বলিয়া মোসলিকাৎসির নিকট যে লোক পাঠাইয়াছিলাম, সে লোক আজও ফিরে আসিল না। কাজেই আমরা এখানে ঠিক বন্দী হইয়াই রহিলাম। কি আর করি? আমাদের দলের 20 জন লোককে এই রক্তপিপাসু কাফরিরা অতি সহজেই পিষিয়া মারিয়া ফেলিতে পারে। আমাদের তাঁবুটা একটু সরাইয়া দূরে একটা পাহাড়ের নিচে লইয়া গেলাম। চারিদিকে বড় বড় গাছ ও পাহাড়টি থাকায় স্থানটি বেশ শীতল ছিল। এ সময়ে আমরা প্রত্যহই শিকার করিতাম। কোনোদিন হরিণ, কোনোদিন গন্ডার, কোনোদিন মহিষ, কোনোদিন পাখি। কাজেই খাদ্য আমাদের বেশ ভালোই জুটিতেছিল। সর্দারের কাছে 2 বার লোক পাঠাইয়াও যখন কোনো সংবাদ পাইলাম না, তখন তৃতীয়বারও লোক পাঠাইলাম। এইবার তাহাদের সঙ্গে মিস্টার কলিন্স গিয়াছিলেন। 7-8 দিন পরে মিস্টার কলিন্স ফিরিয়া আসিলেন। সংবাদ ভালো। মোসলিকাৎসি তাহার প্রতি খুব ভালো ব্যবহার করিয়াছে এবং আমাদিগকে তাহার দেশে শিকার করিতে অনুমতি দিয়াছে। সে নিজে এখন কুইলেনম্যানের দিকে যাইবে। মোসলিকাৎসির এই সদয় ব্যবহারে আমাদের খুব উপকার হইল। তাহার কথানুসারে তাহার এলাকায় এই গ্রামের সর্দার আমাদিগের সর্বপ্রকার সুখ সুবিধার দিকে লক্ষ্য করিতেছিল। মিস্টার কলিন্সকে অর্থাৎ আমাদের দলকে সন্তুষ্ট করিবার জন্য সর্দার খাদ্য, পানীয়, লোকজন, এমনকি ঘোড়া পর্যন্ত সংগ্রহ করিয়া দিতেছিল। এখানকার দেশগুলির নামের বৈচিত্র্য আছে। সর্দারের নাম অনুসারে দেশের নাম হয়। যেমন পান্ডা রাজার দেশের নাম পান্ডা, তেমনি মোসলিকাৎসির এলাকার নাম মোসলিকাৎসির রাজ্য। আমাকে একজন কাফরি কহিল যে গায়া নদীর উত্তর দিকে অনেক হাতি শিকার পাওয়া যায়, কিন্তু ওই অঞ্চলের হাতিগুলি অত্যন্ত দুর্দান্ত। আমরা যেখানে তাঁবু ফেলিয়াছিলাম সে জায়গাটির নাম ইনান্দা। এইভাবে কয়েকটা দিন কাটিয়া গেল। তেমন কোনো বড় শিকারের দিকে মন দিতে পারি নাই। কয়েকদিন পরে মিস্টার কলিন্স, মিস্টার জন প্রভৃতি আমার সঙ্গী শিকারীরা চলিয়া গেলেন। আমি এখানে একা রহিলাম। একদিন একা বেড়াইতে বেড়াইতে অনেক দূর চলিয়া গেলাম। হাতে তেমন কাজ ছিল না, তাঁবুতে মাংস ছিল না, অথচ কুকুরগুলিকে খাওয়ানো চাই। এজন্য বাহির হইয়াছিলাম, যদি 2-1টা শিকার মিলিয়া যায়। কিন্তু কোথাও সামান্য একটা শিকারও আজ পাইলাম না। আমি দক্ষিণ আফ্রিকার বহু স্থানে বেড়াইয়াছি। সেই ডেলাগোয়া প্রণালী হইতে সমুদয় ফ্রি স্টেট দিয়া ট্রান্সভাল সাধারণতন্ত্র রাজ্যও বেড়াইয়াছি, কিন্তু নেটালের ন্যায় কোনো দেশই নহে। নেটালকে দক্ষিণ আফ্রিকার উদ্যান বলিলে অত্যুক্তি হয় না। নেটালের পরে
মেরিকোর কথা বলা যায়। সে দেশটিও বেশ সুন্দর, এ বিষয়ে পূর্বে উল্লেখ করিয়াছি। আমি যে কয়দিন এখানে একা ছিলাম, সে কয়দিন সময় কাটাইবার জন্য শুধু বেবুন শিকার করিয়াছি। এখানকার পাহাড়ে ও জঙ্গলে অসংখ্য বেবুন বাস করে, ইহাদের শিকার করা সহজ। আর একদিন ঘোড়ায় চড়িয়া নদীর ধারে ধারে শিকার খুঁজিতে বাহির হইয়াছি। এমন সময়ে পর্বত অধিত্যকায় একটা প্যান্থার দেখিলাম। আমি আমার কুকুরগুলিকে সেদিকে ধাওয়া করিয়া দিলাম। কুকুরগুলি যখন প্যান্থারের কাছ হইতে প্রায় 150 গজ দূরে, এমন সময়ে প্যান্থারটা এমন ভীষণভাবে আসিয়া তাহাদিগকে আক্রমণ করিল যে কুকুরেরা প্রাণ ভয়ে চারিদিকে ছুটিয়া পলাইল। আমার কাফরি অনুচর ও আমি অবশেষে এই প্যান্থারটাকে শিকার করিতে পারিয়াছিলাম। এখানকার হোটেনটোটেরা অদ্ভুত ধরনের লোক। তাহারা যেমন সাহসী যোদ্ধা, তেমনি একটু খেয়ালি রকমের লোক। ইহারা দুর্দান্তও বটে। একদিন নদীর পার দিয়া অনেক দূর যাইয়া একটা হোটেনটোটদের গ্রামের প্রবেশপথে খুব বড় গাছের সঙ্গে প্রায় 12 ফিট লম্বা একটা কুমিরকে দড়ি ধরা দিয়া বাঁধা অবস্থায় ঝুলানো দেখিতে পাইলাম। সেখানে অনেক হোটেনটোট পুরুষ ও স্ত্রীলোক ছিল। গ্রামটি নদীর পার হইতে প্রায় 1/2 মাইলের ওপর হইবে। এতখানি দূরে কেমন করিয়া কুমির আসিল? গ্রামের একজন মাতব্বর গোছের লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম, সেদিন একটা বুনো হাতি গ্রামের মধ্যে দিয়া গিয়াছিল। বোধ হয় সেই হাতিটাই কুমিরটাকে ধরিয়া আনিয়াছে। আমার কাছে কথাটা কেমন লাগিল, তবে একেবারে অবিশ্বাস করিবারও কারণ নাই। কেননা হাতির নদীর জলে স্নান করিতে যাওয়া অসম্ভব নহে। কুমিরটা তখনও বাঁচিয়া ছিল। শিকারী জীবনে প্রতি মুহূর্তে আপনার জীবনকে হাতের তেলোতে করিয়া চলিতে হয়। আমার তাঁবুর প্রায় 2 মাইল দূরে একটা ছোটখাটো জঙ্গল আছে। ও দেশের লোকেরা উহাকে ইন্তুমিনির ঝোপ বলে। একদিন একা পায়ে হাঁটিয়া সেদিকে গিয়াছিলাম। আমি ভাবিতে পারি নাই সেখানে বন্য হস্তি থাকিবার কোনো সম্ভাবনা আছে। আপনার মনে এদিকে ওদিকে চাহিয়া চলিয়াছি। এমন সময় একটা দুর্দান্ত বন্য হস্তি কোথা হইতে বাহির হইয়া আসিয়া আমাকে তাড়া করিল। আমি তাড়াতাড়ি পাহাড়ের দিকে ছুটিতে লাগিলাম। আগের দিন রাত্রিতে এক পশলা বৃষ্টি হইয়াছিল। তারপর গাছের সব পাতা পড়িয়া জায়গাটি খুব পিছল হইয়াছিল। আমার জুতায় আবার গোড়ালি ছিল না। এখানে আমার শিকার করা হরিণের চামড়া দিয়া আমি এই জুতা তৈয়ারি করিয়াছিলাম। জলে ভিজিয়া কাদামাখা হইয়া জুতাটা বেজায় ভারী হইয়াছিল। কাজেই আমার অবস্থা অতি বড় ভয়াবহ হইয়াছিল। একবার 2 পা নামিতেছি, আবার 2 পা উঠিতেছি। ভয়ে ও ওপরে উঠিবার পক্ষে এইরূপ বাধা পাইয়া আমি কি যে করিব ভাবিয়া ঠিক করিতে পারিতেছিলাম না। কোনো প্রকারে একটু ওপরে উঠিয়া একটু ভালো জায়গা পাইলাম। সেখানে শাখা প্রশাখায় বিস্তৃত কয়েকটি বড় বড় গাছ ছিল। আমি তাহার একটির অতি উচ্চ শাখার উপর উঠিয়া চুপ করিয়া লুকাইয়া রহিলাম। হাতিটা ভয়ানক গর্জন করিতে করিতে আমাকে লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছিল। কিন্তু যদি দৈব আমার অনুকূল না হইত, তাহা হইলে ওই দুর্দান্ত হাতিটা আমাকে মাটির ওপর আছড়াইয়া ফেলিয়া দিয়া হাড়গোড় চূর্ণ করিয়া দিত। আমি পরের দিন এখান হইতে তাঁবু তুলিয়া লইয়া 8-10 মাইল পথ আসিয়াছি। এমন সময় সম্পূর্ণ আকস্মিকভাবে মিস্টার সোয়ার্জের সঙ্গে দেখা হইল। আমি যেদিক হইতে ফিরিয়া যাইতেছিলাম, তিনি সেই দিকে যাইতেছিলেন। তাহার কাছে শুনিলাম যে মোসলেকাসির নিকট সে শিকারের অনুমতি চাহিয়াছিল। তাহাতে সর্দার বলিয়া পাঠাইয়াছে, যদি সে গুটি কয়েক বন্দুক, কিছু বারুদ এবং গোলা পায়, তাহা হইলে তাহাকে শিকার করিবার অনুমতি দিবে। মিস্টার সোয়ার্জ তাহাতেই সম্মত হইয়া এখানে শিকার করিবেন বলিয়া স্থির করিয়াছেন। আমি তাহাকে নিরস্ত করিতে চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। কাজেই আমি আমার গন্তব্য পথে অগ্রসর হইলাম। আফ্রিকার অজানা অন্ধকার দেশে সে দেশীয় পথপ্রদর্শক সঙ্গে না থাকিলে পদে পদে বিপদ ঘটে। অনেক সময় সঙ্গে থাকিলেও যে বিপদের হাত এড়াইয়া চলা যায় তাহা নহে। আমার সঙ্গে 2 জন কাফরি পথপ্রদর্শক ছিল। যখন বেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে, সূর্যাস্তের বড় বেশি বাকি নাই, এমন সময় কোথা হইতে মেঘ আসিয়া সারা আকাশ ছাইয়া ফেলিল। দেখিতে দেখিতে ভীষণ বেগে বাতাস বহিতে লাগিল। ঝরঝর ঝমঝম বৃষ্টি পড়িতে লাগিল। সঙ্গে সঙ্গে আবার শিলা বৃষ্টি। বিস্তৃত প্রান্তর, যেন সমুদ্র। শুধু একদিকে একটি ছোট পাহাড় ছিল। সেই পাহাড়টিও আমাদের নিকট হইতে প্রায় 2 মাইল দূর হইবে। কোন পথ ধরিয়া যে আমরা চলিতেছিলাম সেদিকে কোনো লক্ষ্য করি নাই।
আমরা কাফরি সঙ্গীদের ওপরই সব নির্ভর করিতেছিলাম। গাড়িগুলি বা গেল কোথায়? আমি একবার বলিলাম যে, চলো পেছনে যাইয়া গাড়িগুলি ধরি। কিন্তু কোথায় কোন পথে আমার সঙ্গের গোষ্কট কয়খানি চলিয়াছে তাহা তো জানি না। বৃষ্টির বিরাম নাই, শিলাবৃষ্টিও বৃষ্টির ধারার ন্যায়ই পড়িতেছে। পাহাড়টিকে লক্ষ্য করিয়া প্রাণ বাঁচাইবার জন্য প্রাণপণে দৌড়াইতে দৌড়াইতে অশেষ ক্লেশ সহ্য করিয়া পাহাড়ের কাছে যাইয়া পৌঁছিলাম। সেখানে পাহাড়ের নিচে এখানি চালা দেখিতে পাইয়া তাহার নিচে আশ্রয় গ্রহণ করিলাম। পোশাকগুলি জলে ভিজিয়া 10 মণ ভারী হইয়াছিল। বন্দুকটির গা বহিয়াও জল ঝরিতেছিল। সৌভাগ্যের বিষয় বলিতে হইবে যে সেখানে কতগুলি শুকনো গোবর এবং জ্বালানি কাঠ ছিল। অনেক কষ্টে কোনো প্রকারে আগুন জ্বালাইয়া রাত্রিটা কাটাইলাম। সকালবেলায়ও মেঘ কাটে নাই, সূর্যের মুখ দেখিতে পাইতেছিলাম না। কুয়াশার মতো কেমন একটা আবছায়া চারিদিক ঢাকিয়া ফেলিয়াছে। আমরা পাহাড়ের ওপর উঠিয়া সেই পাহাড়ের সব উঁচু চূড়ার ওপরে যাইয়া সকলের চেয়ে 3টি উঁচু গাছের ওপর 3 জন চড়িয়া এ কোন দেশ, কোথায় আসিলাম তাহা লক্ষ্য করিতেছিলাম। আমার কাফরি সঙ্গীরা দিক নির্ণয় করিতে পারিতেছিল না। সে পশ্চিম দিক দেখাইয়া বলিল, ওইটা পূর্ব দিক। মোট কথা সে একেবারে দিশাহারা হইয়া পড়িয়াছিল। আকাশ এমন গভীর মেঘাবৃত যে সূর্যের সামান্য আভাও তাহার ভিতর হইতে প্রকাশ পাইতেছিল না। আমরা গাছের ওপর হইতে যাহা দেখিলাম তাহা বড়ই নিরাশাজনক। কি ভীষণ প্রান্তর, কেবল ঝোপ জঙ্গল, আর সে দিগন্ত প্রসারী মাঠ। কোথায় কোন অনন্তের কোলে যাইয়া মিশিয়াছে, কে জানে কোথায় তাহার শেষ। পাহাড় হইতে নামিয়া আসিয়া ভাবিলাম কোন দিকে কোন পথে যাই। আর এই ঝোপের ভিতর দিয়া চলাও বড় কঠিন। সঙ্গে সামান্য যে মাংস ছিল তাহাই কোনো প্রকারে আগুনে ঝলসাইয়া খাইয়া ক্ষুধা দূর করিলাম। দুপুরবেলা পাহাড়ের গায়ে একটা গাছের নিচে শুইয়া বিশ্রাম করিতে লাগিলাম। কিন্তু তাহাকে ঠিক বিশ্রাম বলা চলে না। মনের মধ্যে নানা ভয় ও দুশ্চিন্তা আসিতেছিল। পূর্বে শুনিয়াছিলাম যে অনেক শ্বেতাঙ্গ আফ্রিকার এইরূপ প্রান্তরে পড়িয়া পথহারা হইয়া জলের অভাবে প্রাণ হারাইয়াছেন। এসব অঞ্চলে জনপ্রাণীর অস্তিত্ব কোথাও দেখিতে পাওয়া যায় না। এইভাবে 3 দিন কাটিয়া গেল। পরের এই 3 দিন আমরা 3 জন সম্পূর্ণ অনাহারে কাটাইয়াছি। জলের অভাব হয় নাই। বৃষ্টির দরুন সর্বত্রই জল জমিয়াছিল। এক প্রকার জলপান করিয়াই বাঁচিয়াছিলাম। কাফরেরা তো কাঁদিতেই ছিল। তাহারা কোন দিকে কোন পথে যাইবে কিছুই ঠিক করিতে পারিতেছিল না। জনমানবহীন এই ভীষণ প্রান্তর, ক্রোশের পর ক্রোশ বিস্তৃত। কোথায় ইহার শেষ, কোন দিক লক্ষ্য করিয়া চলিলে মানবের বসতিপূর্ণ স্থানে যাইয়া পৌঁছিতে পারিব, তাহা কেমন করিয়া বলিব। আমি অসীম ধৈর্য সহকারে এই বিপদকে বরণ করিয়া লইয়াছিলাম। কাফরিদের সামান্য একটি রূঢ় কথাও বলি নাই। তাহারা প্রথমটায় ভরসা দিয়াছিল যে নিশ্চয়ই পথের সন্ধান বলিয়া দিতে পারিবে, কিন্তু কোথায় পথ, শেষটায় নিরাশ হইয়া কাঁদিতেছিল। আমি দেখিলাম এইরূপভাবে চুপ করিয়া অনাহারে মরা অপেক্ষা প্রান্তর বহিয়া কোনো একটা দিক লক্ষ্য করিয়া চলাই ভালো। এইরূপ ভাবিয়া কাফরি অনুচরদিগকে মিষ্ট কথায় উৎসাহিত করিয়া আমরা পূর্ব দিক লক্ষ্য করিয়া চলিতে লাগিলাম। এখন মেঘ কাটিয়া গিয়াছিল। প্রায় 5-6 মাইল লক্ষ্যহীনভাবে চলিয়া একটা পেয়ে পথ পাইলাম। এই পথ পাইয়া ভরসা হইল যে এইবার লোকালয়ের সন্ধান মিলিবে। আমরা পথ ধরিয়া চলিতে লাগিলাম। এইভাবে আরও কিছুদূর অগ্রসর হইবার পর একজন কাফরির পায়ের দাগ দেখিলাম। এই পথে সে যদি পৃথিবীর শেষ সীমাও হয় তবু যাইব। এইরূপ সংকল্প করিয়া প্রায় 2 ঘণ্টা পথ চলিয়া সন্ধ্যার একটু পূর্বে একটা কাফরি গ্রামে আসিলাম। এই গ্রামটি একেবারে পরিত্যক্ত। একজন লোকও এই বিজনপুরীতে সন্ধ্যা প্রদীপটি জ্বালিবার জন্য বসিয়া নাই। গ্রাম ছাড়িয়া আবার প্রান্তরে আসিয়া পড়িলাম। এইবার অনেক জায়গায় গাছের ডাল ও পাতা ঢাকা অনেক খাদ দেখিতে পাইলাম। বোধ হয় এই পথে শিকারীরা যাতায়াত করিয়াছে, তাই সব ফাঁদ পাতা রহিয়াছে। আমি খানিকটা দূর অগ্রসর হইয়া দূরে কালো জানোয়ারের মতো একটা কিছু দেখিতে পাইয়া আমার সঙ্গীদের বলিলাম যে, ওই দেখো, দূরে একটা গরু দেখা যাইতেছে। তখন তাহারা আনন্দে যেরূপভাবে চিৎকার করিয়া উঠিয়াছিল তাহা জীবনে কখনো ভুলিব না। তাহারা দূরের ওই কালো কালো চিহ্ন দেখিয়া ওই চিহ্নগুলিকে ছাগল বলিয়া মনে করিয়াছিল। যখন কাছে আসিলাম তখন দেখিলাম
ওইগুলি শুধু ঝোপ জঙ্গল পোড়াইয়া ফেলার জন্য দূর হইতে কালো জানোয়ারের মতো দেখাইতেছিল। আবার চলিতে লাগিলাম। প্রায় 1 মাইল পথ চলিয়াছি। এমন সময় সঙ্গের একজন কাফরি চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওই দেখুন, একটা কুকুর দেখা যাইতেছে। কিছু না, ও তার কল্পনা মাত্র। আমরা সেই পদচিহ্ন অনুসরণ করিয়াই চলিতেছিলাম। এইবার মাতা কিট, আমার একজন অনুচরের নাম, সে বলিয়া উঠিল, ওই শুনুন, মানুষের কথা শোনা যাইতেছে। এইবার তাহার অনুমান মিথ্যা নয়। আমরা 1/2 মাইল হাঁটিয়াই আবার একটি কাফরি পল্লী পাইলাম। পল্লীতে প্রবেশ করিয়াই একখানি ছোট কুড়ের কাছে একটি কাফরি ছেলেকে দেখিলাম। দেখিয়া কি যে আনন্দ হইল তাহার বলিবার নহে। এই গ্রামের কাফরিরা আমাদের বেশ প্রসন্নভাবে গ্রহণ করিল। তাহারা আমাদের থাকিবার জন্য ওই গ্রামের প্রান্তে একটি ঘর ছাড়িয়া দিল, আমাদের শুইবার জন্য বিচালি বিছাইয়া দিল, আর তাহাদের গৃহসঞ্চিত কিছু শাকসবজি সিদ্ধ করিয়া আনিয়া খাইতে দিল। রাত্রিতে এইরূপ আতিথেয়তায় পরিতুষ্ট হইয়া বাহিরে আসিয়া গাছের তলায় বসিলাম। ঠিক ৬৬ ঘণ্টা পরে এই খাদ্য মিলিয়াছিল। এই অঞ্চলের কাফরিরা আমার আগে কোনো শ্বেতাঙ্গ দেখে নাই, কাজেই তাহাদের কাছে আমার আকৃতি ও প্রকৃতি বিস্ময়ের উদ্রেক করিয়াছিল। তাহারা সকলে আসিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইল। আমার দাড়ি দেখিয়া তাহারা আশ্চর্য হইয়া গেল। তাহাদের মনে হইল না যে উহা আপনা হইতেই জন্মিয়াছে। কেহ কেহ তো আসিয়া দাড়ি ধরিয়া টানিতে লাগিল। তারপর তাহাদের বিশ্বাস হইল উহা স্বাভাবিক। বোধহয় আমার আগে তাহারা আর কোনো দাড়িওয়ালা মানুষ দেখে নাই। রাত্রিতে নিশ্চিন্ত মনে নিদ্রা গেলাম। পরের দিন এই গ্রামের একজন লোককে পথপ্রদর্শক রূপে সঙ্গে লইয়া প্রায় 4 মাইল দূরে আমাদের গাড়ি ও লোকজনের সাক্ষাৎ পাইলাম। আমার বিশ্বস্ত অনুচর ইস্পুগান আমাকে অনেক মন্দ বলিল এবং আমাকে শাসাইয়া বলিল আর কোনো দিন সে আমাকে একা ছাড়িয়া দিবে না। আমার অনুমানই সত্য হইল। মিস্টার সোয়ার্জের সহিত মোসলেকাসি দেখা করিল না। সে তাহাকে বুয়ারদের গুপ্তচর বলিয়া মনে করিয়াছিল, কাজেই তাহার পক্ষে এই অঞ্চলে আর শিকার করিবার কোনো আশাই রহিল না। এ সময়ে মিস্টার জনের নিকট হইতে সংবাদ আসিল যে পথে তাহার সব গুলি ও বারুদ হারাইয়া গিয়াছে। তাহাকে শীঘ্র কিছু গুলি ও বারুদ পাঠাইয়া না দিলে তাহার অবস্থা অতি শোচনীয় হইয়া দাঁড়াইবে। আমি তাহাকে কিছু গুলি ও বারুদ পাঠাইয়া দিলাম। আশ্চর্য লোক এই কাফরিগুলি, ইহাদের সাধুতা অত্যন্ত প্রশংসনীয়। আমিও সেই কাফরি গ্রামে গুলির বাক্সটি ফেলিয়া আসিয়াছিলাম। আজ 2 জন কাফরি আমাকে খুঁজিতে খুঁজিতে আসিয়া ফিরাইয়া দিয়া গেল। আমি তাঁবুতে যে সময়টায় একটু অবসর পাই সে সময়ে নানা কাজ করি। বন্ধুবান্ধবদের নিকট হইতে বই ও সংবাদপত্র সংগ্রহ করিয়া পড়ি, ডায়েরি লিখি এবং জুতা তৈয়ারি করিয়া থাকি। বেচারি সোয়ার্জ তাহার গাড়িগুলি মোসলেকাসির নিকট 20টি হাতির দাঁতের বিনিময়ে বিক্রয় করিয়াছিল। আমি একটু নিরিবিলি জায়গায় তাঁবু ফেলিয়া মিস্টার সোয়ার্জের অপেক্ষা করিতে লাগিলাম। 10-12 দিন পরে সে আসিয়া পৌঁছিল। আমার সব ঘোড়াগুলি মরিয়া গিয়াছিল, আর এদিকে হাতি শিকার খুবই পাওয়া যায়। পায়ে হাঁটিয়া হস্তি শিকার করা একেবারেই নিরাপদ নহে। তারপর দিগন্ত বিস্তারী মাঠ, তেমন বড় গাছ নাই যে গাছের ওপর উঠিয়া আত্মরক্ষা করা যায়। কয়েকটা দিন অবিশ্রান্ত ধারে বৃষ্টি পড়িল। এদিকে যে কয়জন কাফরিকে শিকারের খোঁজে পাঠাইয়াছিলাম তাহারাও আসিয়া পৌঁছে নাই। এখানে সাপের ভয় খুব বেশি। সেদিন মিস্টার সোয়ার্জ একটা প্রায় 3 ফিট লম্বা বিষাক্ত সাপ মারিয়াছিলেন। আমি একদিন বিকালবেলা বেড়াইতে বাহির হইয়াছি, এমন সময় একটা প্রকাণ্ড সাপের কাছে পড়িয়া গেলাম। আর একটু হইলে তাহার উপর আমার পা পড়িত। তবেই হইয়াছিল আর কি। তাড়াতাড়ি কাফরিরা আসিয়া সাপটাকে মারিয়া ফেলিল। এই সাপটা ছিল 12 ফিট লম্বা। এই সময়ে যে সকল কাফরি শিকারের সন্ধানে গিয়াছিল তাহারা আসিয়া শিকারের খবর দিল। আমরা তাহাদিগকে সঙ্গে করিয়া শিকারে বাহির হইলাম। খোলা মাঠের মধ্যে আসিলাম। বৃষ্টির জলে মাটি ভিজিয়া নরম হইয়াছে। 2-3 মাইল আসিয়াই একপাল জিরাফ দেখিতে পাইলাম। অন্যদিকে কতগুলি গন্ডার ও মহিষ দেখিলাম। আমরা প্রাণপণে ছুটিলাম, কিন্তু কিছুতেই জিরাফগুলিকে শিকার করিতে পারিলাম না। তাহারা এত বেগে ছুটিল যে কোনো প্রকারেই তাহাদের নাগাল পাইলাম না। তারপর আমার এই বিরাট প্রান্তর মধ্যে পথ হারাইবার উৎসাহ আর ছিল না। আমরা 2টি হরিণ শিকার করিয়াই প্রফুল্ল চিত্তে ফিরিয়া আসিলাম। আমরা এখানে একজন রাঁধুনি পাইয়াছিলাম।
তার নাম ইয়া। ইয়া হোটেনটোটদের মেয়ে। এমন অদ্ভুত আকারের মানুষ বড় একটা দেখা যায় না। দেখিতে ঢ্যাঙা, লম্বা গলা, ছোট দুইটি চোখ, নাকের বড় বড় ছিদ্র আছে বলিয়াই বোঝা যাইতেছিল যে তাহার নাক আছে। সে নাকের ছিদ্রের ভিতর দিয়া দুইটি হাতি চলিয়া যাইতে পারে আর কি। গালের হাড় উঁচু, প্রকাণ্ড মুখ, পুরু ঠোঁট, মাথার চুল 6 ইঞ্চির বেশি লম্বা হইবে না। বয়স যে কত তাহা ঠিক করা কঠিন। 50-60 বৎসরের কম তো কিছুতেই নহে। সর্বদাই তামাকের পাইপ টানিতেছে। হঠাৎ দেখিলে আতকাইয়া উঠিতে হয়। কিন্তু তার হাত পাগুলি খুবই ছোট, যেমন হোটেনটোট মেয়েদের হয়। কিন্তু সে রান্না করিতে চমৎকার। তাহাকে আমরা দৈবক্রমে এখানে পাইয়াছিলাম। সে কয়েক বৎসর একজন আমেরিকান পাদ্রীর বাড়িতে কাজ করিত। সেখানেই রান্নাবান্না ও কাজকর্ম শিখিয়াছিল। কয়েকদিন পূর্বে আমার কাফরি অনুচরেরা তাহাকে আমার জন্য সংগ্রহ করিয়া আনিয়াছিল। কিন্তু এই অঞ্চলে আমাদের আর বেশি দিন থাকা হইল না। কয়েকটা দিন বৃষ্টির পরে এমন ভীষণ রৌদ্র আরম্ভ হইল যে জলের অভাব ঘটিল। আমরা যে জল সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম তাহাও নিঃশেষিত হইয়াছিল। নিকটে নদী নালাও নাই। কাফরিরা তাহাদের সঙ্গে যে সকল পাত্র আনিয়াছিল তাহাতে শিকারী জন্তুর চর্বি ভরিয়া রাখিয়াছিল। আমার গোটা 2 কুকুর জলের অভাবে প্রাণ হারাইল। জল সংগ্রহ করিয়া আনিবার জন্য আমরা গ্রামে লোক পাঠাইয়াছিলাম। তাহারা 2 দিন পরে অতি সামান্য পরিমাণে জল সংগ্রহ করিয়া ফিরিল। না, এইরূপ অবস্থায় আর থাকা চলে না। কাজেই ফিরিয়া চলিলাম। দিন রাত্রি সমানভাবে চলিতে লাগিলাম। যে সামান্য জল সংগ্রহিত ছিল তাহাও ফুরাইয়া গিয়াছিল। তৃষ্ণায় ছাতি ফাটিতেছে। আমরা অনেক দূরে আসিয়া একটা জায়গায় মাটি খুঁড়িয়া সামান্য একটু জল পাইয়াছিলাম। দিনরাত সমানভাবে ছুটিয়া চলিয়াছিলাম। শুক্লপক্ষ ছিল, কাজেই পথ চলিতে কোনো কষ্টই হয় নাই। 24 ঘণ্টার মধ্যে 2-3 ঘণ্টার বেশি ঘুমাইতাম না। এইভাবে নানারূপ ক্লেশ সহ্য করিয়া অরেঞ্জ রিভার ফ্রি স্টেটের প্রধান নগরী ব্লোয়েম ফোন্টেনে আসিলাম। এ শহরটিকে এ দেশীয় ভাষায় বলে ফুলের উৎস। আমি সঙ্গে 50টি ষাঁড় আনিয়াছিলাম। আমার ষাঁড়গুলি ব্লোয়েম ফোন্টেনে বিক্রয় করিয়া যে টাকা পাইলাম সেই টাকা দিয়া গাড়ি, খাদ্যদ্রব্যাদি, কুকুর এবং অনেক কাঠ, বারুদ, গোলাগুলি ইত্যাদি সংগ্রহ করিলাম। 3 জন কাফরি ভৃত্য, 2 জন হোটেনটোট, 1 জন গারোয়ান, 1 জন ঘোড়সওয়ার অনুচর, 18টি ষাঁড়, একটি দুগ্ধবতী গাভী ও বাছুর, 5টি ঘোড়া, 60টি কুকুর, কতকগুলি পুঁতি, চা, কাফি এবং অন্যান্য সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করিলাম। এই সমুদয়ই 1 বৎসরের উপযোগী হইবে। এইভাবে প্রস্তুত হইয়া 17 এপ্রিল 1858 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার মরুভূমির উদ্দেশ্যে রওনা হইলাম। এই যাত্রায় আমার হরিণ, মহিষ ইত্যাদি শিকার করিবার ইচ্ছা ছিল না। এই সময়ের মধ্যে এই অঞ্চলের অনেকটা পরিবর্তন হইয়াছিল। পূর্বে মার্কিন অঞ্চলের যে কাফরি সর্দার ছিল তাহার মৃত্যু হওয়ায় তাহার ছেলে শিকমও সর্দার হইয়াছে। এই লোকটা অত্যন্ত দুর্দান্ত, আর সে প্রকৃতপক্ষে মৃত সর্দারের ন্যায্য উত্তরাধিকারীও নহে। কাজেই একটা অশান্তি ঘটিবার সম্ভাবনা ছিল খুবই বেশি। এইবার আমি লক্ষ্য করিয়া চলিয়াছিলাম নমি হ্রদের দিকে। যদি পথে আমার পূর্ব পরিচিত বন্ধুবান্ধবেরা কেউ কেউ আসিয়া মিলিত হন, এজন্য তাদের সকলকেই আমার গন্তব্য পথের কথা লিখিয়া জানাইয়াছিলাম, কিন্তু কেহই আসিলেন না। এইবার মরুভূমির পথ দিয়া যাত্রা আরম্ভ হইয়াছিল। আমার লক্ষ্য এবার নমি হ্রদ। যদি একবার বোলেক্কি নদীর ধারে পৌঁছিতে পারি তাহা হইলে আর কোনো ক্লেশে পড়িব না। এখান হইতে সেখানে পৌঁছিতে লাগিবে কমপক্ষেও 20-25 দিন। এই যে 5 দিন ক্রমাগত চলিয়া আসিলাম, এই পথে একটি নদীও পাইলাম না। প্রতি ঘণ্টায় 2 মাইলের বেশি এ পথে চলা অসম্ভব। আমার এ দেশটা একেবারেই ভালো লাগিতেছিল না। দেশের সৌন্দর্য বলিতেও যেমন কিছু নাই, তেমনি শিকারের দিক দিয়েও কৃষ্ণসার মৃগ, জিরাফ এবং অন্যান্য 2-4 জাতীয় হরিণ ছাড়া আর কিছুই দেখিলাম না। এ অঞ্চলে আমার এই প্রথম আসা। এ পর্যন্ত পথে মাত্র একটি ঘোড়া মারা গিয়াছে। 5 দিন দিবারাত্রি সমানভাবে চলিয়া চাপু বা বোলেক্কি নদীর পারে আসিলাম। নদীটা খুবই বড়। যেদিকে তাকাইবে সেদিকেই দেখিতে পাইবে ফ্লেমিঙ্গো ও গগন ভেলা পাখি পারে পারে বিচরণ করিতেছে।
আমি ফ্লেমিঙ্গো পাখি শিকার করিবার জন্য ঘোড়ায় চড়িয়া চলিলাম। এই পাখিগুলির পালক দেখিতে অতি সুন্দর, কিন্তু কর্দমাক্ত নদীর তীরে ঘোড়ার পা ডুবিয়া যাইতে লাগিল, এবং পাখিরাও অতি দ্রুত সাঁতরাইয়া বন্দুকের নিশানার বাহিরে চলিয়া গেল। নদীর পাড়েই তাঁবু ফেলিলাম। কাফরিরা বলিল যে এখানে 2টা সিংহ আছে। সে সিংহ 2টি অতি ভীষণ। সিংহের ভয়ে আমরা আমাদের গরু বাছুর সব সতর্কভাবে রাখিলাম, কিন্তু রাত্রিতে সিংহের কোনো উপদ্রব হয় নাই। নদীর পাড়ে একটি কাফরি গ্রাম। এই গ্রামের সর্দার মাসারার কাছে শিকারের সম্বন্ধে খোঁজ পাইব বলিয়া তাহার বাড়িতে যাইয়া দেখিলাম সে বেচারা রোগে পড়িয়া আছে। সে বলিল যে এই অঞ্চল হইতে হাতিরা সব চলিয়া গিয়াছে। এখানে কাফরিরা নদী স্রোতের মুখে এক প্রকার মাছ ধরিবার বাঁশের তৈয়ারি সরু মুখো টুকরি দিয়া প্রচুর মাছ ধরিয়াছিল। এই তাজা মাছগুলি খাইতে খুবই ভালো লাগিল। আমি অনেক মাছ সংগ্রহ করিয়া লবণ মাখিয়া শুকাইয়া লইলাম। এখানে শিকারও মিলিতেছিল। পূর্বে যে সিংহ 2টির কথা বলিয়াছিলাম, তাহাদের হাত হইতে আমি যেরূপ আশ্চর্যভাবে বাঁচিয়াছি, তাহা ঈশ্বরের একান্ত অনুগ্রহ বলিতে হইবে। একদিন কাফরি অনুচরদের কাছে সংবাদ পাইলাম যে 2-3 ক্রোশ দূরে নদীর ধারে একটা হস্তিযূথ আসিয়াছে। ইহাতে অত্যন্ত আনন্দ হইল। কয়েকজন কাফরি ভৃত্য লইয়া বন্দুক হাতে সেই দিকে চলিলাম, কিন্তু 7-8 মাইল ছুটাছুটি করিয়া কোনো লাভই হইল না। বেলা পড়িয়া আসিলে তাঁবুর দিকে ফিরিয়া চলিলাম। সন্ধ্যার একটু পূর্বে নদীর পাড়ে একটা ছোট জঙ্গল পার হইতেছি। এমন সময় কোথা হইতে সিংহ 2টা আসিয়া হঠাৎ আমাকে তাড়া করিল। তাহাদের আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্য প্রাণপণ বেগে ঘোড়া ছুটাইয়া দিলাম। সে যে কি বিপদ তাহার বলিবার নহে। তাহারা ভীষণ বেগে ঘোড়ার দিকে ছুটিয়া আসিতেছে। ভয়ার্ত ঘোড়া প্রাণপণে ছুটিয়া চলিয়াছে। কাফরিরা ইহা দেখিতে পাইয়া হল্লা করিতে লাগিল, এবং তাড়াতাড়ি আমার সঙ্গে যে মশাল লইয়াছিলাম তাহা জ্বালাইবা মাত্র সিংহেরা ভয়ে অদৃশ্য হইয়া গেল। ইতিমধ্যে আমরা তাঁবুতে আসিয়া পৌঁছিলাম। নদী খুব বড়, অত্যন্ত চওড়া, কিন্তু খুব গভীর নহে। তারপর নদীর বুকে দীর্ঘ নলবন। এমন দুর্ভেদ্য সে নলবন যে তাহার মধ্য দিয়া পথ করিয়া চলা অসম্ভব। কাজেই কিভাবে নদী পার হইব তাহাও একটা সমস্যার মধ্যে দাঁড়াইয়াছিল। দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলটি শিকারের জন্য প্রসিদ্ধ। এ স্থান হইতে নমি হ্রদ প্রায় 13 দিনের পথ, যদি গরুর গাড়িতে যাওয়া যায়, আর ঘোড়ায় চড়িয়া গেলে 5-6 দিনেই পৌঁছানো যায়। দূর যে খুব বেশি তা নয়, কিন্তু বালুকাকীর্ণ এই পথে গরুর গাড়ি চলাই যে কঠিন। গভীর বালির ওপর দিয়া গাড়ি টানিতে ষাঁড়ের প্রাণান্ত হয়। এখানে আমাদের জলের কোনো কষ্ট হয় নাই, কিন্তু মশার উপদ্রব এত বেশি যে রাত্রিতে কাহার সাধ্য ঘুমায়। আফ্রিকার ন্যায় শিকার করিবার জায়গা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না, কিন্তু এমন বালুকাকীর্ণ মরুভূমি, এমন তৃণগুল্মবিহীন মরু প্রান্তর, এমন প্রখর রৌদ্রতেজ আর কোথাও আছে কি? দিনে যেমন প্রচণ্ড সূর্যের কিরণ চারিদিক ঝলসিত করে, তেমনি আবার রাত্রিকালে দারুণ শীত। সকালবেলা কম্বল ফেলিয়া উঠা বড় সহজ নহে। সত্য কথা বলিতে কি, এদেশের কোনো কোনো স্থান মনুষ্যবাসের অযোগ্য। কাল অনেকটা দূরে কতগুলি হাতি চড়িতে দেখিয়াছিলাম। সেই যুথে হস্তি ও হস্তিনী 2ই ছিল। আমি ও মিস্টার জন পরের দিন সকালবেলা ওই হস্তিযূথ নদীর জল পান করিতে আসিয়াছিল কিনা তাহার খোঁজে বাহির হইলাম, কিন্তু আমাদের কাছাকাছি কোথাও জলে নামিয়াছিল বলিয়া মনে হইল না। এখানে মহিষ, জিরাফ এবং গন্ডারের অভাব ছিল না। কি কাফরি, কি হোটেনটোট, সকলেই হস্তি শিকার করিতে চাহে। আজকাল ইহারাও হস্তিদন্তের ও হাড়ের যে একটা মূল্য আছে তাহা বেশ বুঝিতে পারিয়াছে। আজ কাফরিদের সঙ্গে মিলিয়া নদীর জলে মাছ ধরিলাম। কাছাকাছি 2-4টা বুনো মহিষ দেখিয়াও গুলি করিলাম না, পাছে হাতিগুলি ভরকাইয়া যায়। পরের দিন রবিবার সকালবেলা সবেমাত্র 1 পেয়ালা কাফি খাইয়াছি। এমন সময় আমার কাফরি অনুচরেরা দলে দলে আসিয়া তাঁবুর পাশে বসিল। আমি রবিবার দিন কখনো শিকারে বাহির হই না, তাই ভাবিলাম বোধহয় ইহাদের কোনো কথা বলিবার আছে। আমার গারোয়ান রাফলার দলের মুখপাত্র হইয়া বলিল, আমি বাড়ি যাইব, আমাকে ছুটি দিন। আমি বলিলাম, বেশ। আমার কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই দলের সকলে ওই এক কথাই বলিল, এবং তাহারা বন্দুক, বারুদ, গুলি ইত্যাদি সব আমাকে ফিরাইয়া দিল। গারোয়ানটাও চাবুক
এবং অন্যান্য গাড়ির সাজ সরঞ্জাম সব ফিরাইয়া দিয়া তাহাদের বেতন চুকাইয়া দিতে বলিল। আমি বলিলাম, তাহাদিগকে পাওনার অপেক্ষাও বেশি টাকা আগাম দিয়াছি। এ কথার ওপর আর একটি কথাও না বলিয়া তাহারা চলিয়া গেল। আমার সঙ্গে রহিল মাত্র 2 জন অনুচর, মাতাকিট এবং ইনিওয়ান। তাহারা কাঁদিতে কাঁদিতে বলিল, আমরা তো পথে কাটা পড়িবই, সঙ্গে সঙ্গে তাহাদেরও মাসারা বা মাকুবাসের লোকেরা কাটিয়া ফেলিবে। কেন লোকগুলি এমন করিয়া পলাইয়া গেল, কারণটা কি, তাহা কিছুই বুঝিতে পারিলাম না। খানিকক্ষণ ভাবিয়া ওই লোকগুলির অনুসরণ করাই ঠিক করিলাম এবং তৎক্ষণাৎ মাতাকিট ও ইনিওয়ানকে লইয়া রওনা হইলাম। আমরা ঘোড়া ছুটাইয়া চলিলাম, কিন্তু কোথায় তাহারা? খানিক পরে মাতাকিট ও ইনিওয়ান আমাকে একটা জঙ্গলের ধারে অপেক্ষা করিতে বলিয়া তাহাদের খোঁজে ছুটিল। আমি তাহাদের অপেক্ষায় বসিয়া রহিলাম। ক্রমে বেলা বাড়িতে লাগিল, সূর্যের তেজ প্রখর হইয়া আসিল, বালুকারাশি তপ্ত হইয়া উঠিতে লাগিল। কোথায় তাহারা? আমি তাহাদিগকে ফিরে আসিবার জন্য পুনঃ পুনঃ চিৎকার করিতে লাগিলাম, কিন্তু কোনো সাড়া মিলিল না। আমি বুঝিতে পারিলাম যে তাহারা জোট করিয়াই পলাইল। এখন আমি একা, সম্পূর্ণ একা এই নির্জন প্রদেশে। আমি তাড়াতাড়ি গাড়ির কাছে ফিরিয়া আসিলাম। তখন সন্ধ্যা হইয়াছিল। সারাটা পথ পায়ে হাঁটিয়া আসিয়াছিলাম। আসিয়াই আগুন জ্বালিয়া চায়ের কেতলিটা বসাইয়া দিলাম। হুকুম করিয়া কাজ আদায় করা এবং নিজের হাতে সে কাজ করার মধ্যে যে কত বড় অসুবিধা আজ তাহা বুঝিলাম। হতভাগারা বাসনপত্রগুলি পর্যন্ত মাজিয়া ঘষিয়া যায় নাই, কাজেই সেগুলি সব নিজের হাতে পরিষ্কার করিলাম। আমি নিজের নিঃসঙ্গ অবস্থাটা উপলব্ধি করিতেছিলাম। মরুভূমির বুকে একা, সঙ্গে 20টা গাই বলদ। তারপর এই অঞ্চলের মাকাতালা ভাষাও জানি না। রাতটা যে কিভাবে কাটাইলাম তাহা বর্ণনাতীত। মনে হইতেছিল এই বুঝি মাতাকিট এবং ইনিওয়ান ফিরিয়া আসিতেছে। আমি বুঝিলাম যে দুষ্ট গারোয়ানটাই দলের সকলকে বুঝাইয়াছে যে আমরা সকলে পথে মারা পড়িব। কোনো রকমে দুশ্চিন্তায় ও অনিদ্রায় নানা অশান্তির ভিতর দিয়া রাত্রি কাটিল। স্থির করিলাম, হয় মরিব, তবু সব ছাড়িয়া দিয়া নদীর পার ধরিয়া নমি হ্রদের নিকট যাইব। এদিকে লক্ষ্য করিয়া দেখিলাম আমার 5টি ঘোড়াও নাই। সকালবেলা নদী হইতে জল তুলিয়া আনিলাম এবং জ্বালানি কাঠ সংগ্রহ করিয়া কাফি তৈয়ারি করিয়া পান করিলাম। গাই ও বলদগুলিকে ছাড়িয়া দিলাম। এমন সময় নদীর দিক হইতে কতকগুলি কাফরির গলা শুনিতে পাইলাম। হায়না যেমন অতি দূর হইতেও রক্তের গন্ধ পাইয়া ছুটিয়া আসে, কাফরিরাও তেমনি বন্দুকের আওয়াজ পাইলে ছুটিয়া আসে। আমি ক্যানোর মধ্যে কাফরিদের গলার আওয়াজ পাইয়াই 2-3 বার বন্দুকের আওয়াজ করিলাম। আর যায় কোথায়? 3 জন কাফরি আমার কাছে হাজির। কিন্তু কাফরি ভাষায় আমার কতটুকুই বা জ্ঞান? তাহারা আসিলে আকার ইঙ্গিতে আমার অবস্থাটা বুঝাইতে চেষ্টা করিলাম, কিন্তু কোনো ফলই হইল না। তাহারা খানিকক্ষণ চারিদিকে ঘুরিয়া ফিরিয়া দেখিয়া নও মানে না বলিয়া চলিয়া গেল। আমি নিরাশ হইয়া পড়িলাম। খানিকক্ষণ পরে একটা কৃষ্ণসার মৃগ শিকার করিয়া খাদ্যের ব্যবস্থা করিয়া রাখিলাম। বিপদে পড়িলে নিরাশ হইতে নাই। যত বড় বিপদেই তুমি পড়ো না কেন, দেখিবে কোথা হইতে যেন দয়াময় ভগবান আসিয়া তোমাকে সে বিপদের হাত হইতে উদ্ধার করিয়া দিতেছেন। আমি সারগুলি ছাড়িয়া দিয়াছিলাম, সেগুলি কোথায় কোন দিকে চড়িতেছে তাহাদের ফিরাইয়া আনিবার জন্য বাহির হইয়া পড়িলাম। এইভাবে নদীর পারে 2-3 মাইল পথ আসিয়া দেখিতে পাইলাম কতকগুলি বামাঙ্গ ওয়াতস জাতীয় পুরুষ, স্ত্রীলোক, বালক এবং কুকুর একটা মৃত হরিণের মাংস সংগ্রহ করিবার জন্য জড়ো হইয়াছে। ইহাদিগকে দেখিতে পাইয়া আমার মনে যে কি আনন্দ হইল তাহা বর্ণনাতীত। আমি দলের সর্দারের সহিত মহা আনন্দে করমর্দন করিলাম। ওই লোকটা সামান্য ওলন্দাজ ভাষা জানিত। সে আমার কাছে মাংস চাহিল। আমি ভাবিলাম, সকালবেলা কৃষ্ণসার মৃগটা শিকার করিয়াছিলাম, তাই রক্ষা। লোকগুলো মহা আনন্দে আমার সঙ্গে আসিল এবং কৃষ্ণসার মৃগটাকে পাইয়া অত্যন্ত খুশি হইল। তাহারা বলিল যে এখান হইতে বরাবর মাঙ্গো ওয়াতর দিকে যাইতেছে। আমি যদি সেই দিকে যাই তাহা হইলে তাহারা আমাকে সাহায্য করিতে প্রস্তুত আছে। এই সাহায্যের বিনিময়ে তাহারা আমার কাছে কিছু বারুদ, লাঙল, কোদাল এ সকল চায়। আমার মন এখন আনন্দে ভরিয়া গিয়াছিল, কাজেই তাহাতেই রাজি হইলাম। আমিও ইহাদের সঙ্গে পায়ে হাঁটিয়া
নমি হ্রদের দিকে যাওয়ায় স্থির করিলাম। সেখানে মিস্টার উইলসন নামে একজন ইংরেজ থাকিতেন। তাহার ওখানে পৌঁছিয়া সেখান হইতে ওয়ালবিস প্রণালীতে যাইব বলিয়া মনে মনে স্থির করিতেছিলাম। আমি এইরূপ সংকল্প করিয়া ওই লোকদের সহিত গল্প করিতেছি, এমন সময় দেখিতে পাইলাম কে একটা লোক খোঁড়াইতে খোঁড়াইতে আমার গাড়ির ভিতর যাইয়া ঢুকিল। লক্ষ্য করিয়া দেখিলাম আর কেহই নয়, ইনি ওয়ান। লোকটার পায়ে ঘা হইয়াছে এবং অত্যন্ত শ্রান্ত ও ক্লান্ত হইয়া পড়িয়াছে। আমি তাহাকে ও তাহার পশ্চাতে মাতাকিটকে দেখিতে পাইয়া আনন্দের সহিত তাহাকে আলিঙ্গন করিয়া ফেলিলাম। খানিক পরেই 5টা ঘোড়া লইয়া আমার গাড়োয়ান এবং দলের সকলে আসিয়া উপস্থিত হইল। এখন বুঝিতে পারিয়াছিলাম আমার এই ঘোড়া কয়টি কোথায় গিয়াছিল। আমি এতটুকু রাগ করিলাম না, অসীম ধৈর্যের সহিত মাতাকিটের নিকট সব কথা শুনিলাম। তাহাদের পলাইবার কারণ এই যে, তাহারা আমার কাছে 2 মাসের আগাম বেতন চাহিতে আসিয়াছিল। আমার নিকট হইতে বেতন না পাওয়ায় তাহারা প্রতিশোধ স্বরূপ 5টা ঘোড়া চুরি করিয়া লইয়া গিয়াছিল। অতি কষ্টে মাতাকিট ও ইনেওয়ান তাহাদিগকে ফিরাইয়া আনিয়াছে। আমি বলিলাম, যদি তাহারা শান্তভাবে কাজ করে তাহা হইলে আমি তাহাদের কোনো অভাবই অপূর্ণ রাখিব না। তাহারা শান্ত হইল। সেদিন সকলে মনের আনন্দে ভোজ খাইলাম। আমাদের আবার পথ চলা শুরু হইল। কি আর করিব, একটা নদী সাঁতরাইয়া পার হইলাম। এই নদীটাতে ভয়ানক কুমির ছিল। সৌভাগ্যবশত কোনো বিপদ ঘটে নাই। আমাদের লক্ষ্য নৌমি হ্রদ। সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় চলিতাম। কি ভুলি না করিয়াছি। আমার কম্পাসটি ও দূরবীনটি এইবার আসিবার সময় ফেলিয়া আসিয়াছিলাম। আমি একদিন ঘোড়ায় চড়িয়া শিকার করিতে গিয়া একটা বুনো মহিষকে গুলি করিয়াছিলাম। আহত মহিষটা আমাকে এত জোরে তাড়া করিয়াছিল যে আমি ঘোড়া ছুটাইয়া বহুদূর গিয়া একটা গাছে চড়িয়া প্রাণ বাঁচাইয়াছিলাম। গাছে চড়িতে যাইয়া আমার পায়ের অনেক জায়গা কাটিয়া গিয়াছিল। আমার বরাত ভালো যে বন্দুকটা সঙ্গে করিয়াই গাছে উঠিতে পারিয়াছিলাম, নতুবা আমাকে হয়তো 2-3 দিন ওই গাছের ওপরেই থাকিতে হইত। পরের দিন সংবাদ পাইলাম যে হাতির পাল দেখা গিয়াছে। মাসারার লোকেরা আসিয়া বলিল যে কাল রাত্রিতে এই নদীতে উহারা জলপান করিয়াছে। আমরা ক্যানোর সাহায্যে ঘোড়াগুলিকে নদী পার করাইলাম। নদীর প্রশস্ততা এখানে প্রায় 300 গজ হইবে। জল স্বাদু ও নির্মল। মরু প্রান্তরে এরূপ শীতল সলিলপূর্ণ নদীর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্যের বিষয় বলিতে হইবে। আমরা নদী পার হইলাম। নদীর এই পারে ভীষণ জঙ্গল। এই জঙ্গল এত দুর্ভেদ্য যে গাছের গায়ে গাছ, তারপরে গাছ, এইভাবে বিস্তৃত দুর্গম বনভূমি অতি দূর দিগন্তে যাইয়া মিশিয়াছে। বনের নিম্নভাগটা কাটা ও গুল্মে আবৃত। ঝোপঝাড় এত ঘন সন্নিবিষ্ট যে সে পথে অগ্রসর হওয়া অসম্ভব। মাসারের লোকদিগকেও আমরা মাসারি বলিব। মাসারেরা সেই ঝোপঝাড় ও কাটা বনের মধ্য দিয়া পথ করিয়া চলিল। আমিও তাহাদের অনুসরণ করিলাম। খানিক দূর যাইয়া মনে হইল যেন আমরা হস্তিযুথের কাছাকাছি আসিয়া পড়িয়াছি। আমি তাড়াতাড়ি আমার কাফরি ভৃত্যের হাত হইতে বন্দুকটা লইলাম। আমার সঙ্গে 5 জন কাফরিও বন্দুক লইয়া প্রস্তুত ছিল। এমন সময়ে পেছনে একটা বন্দুকের শব্দ শুনিতে পাইলাম। চাইয়া দেখি আমাদের পশ্চাতে বনের অন্তরালে প্রকাণ্ড এক হস্তিযুথ। দলে প্রায় 50টি হইবে। হস্তি, হস্তিনী, শাবক সব লইয়া ইহার কম হইবে না। আমরা গুলি করিতে লাগিলাম, কিন্তু তাহাদের গায়ে লাগিল না। দেখিতে দেখিতে তাহারা বনের মধ্যে মিলাইয়া গেল। কাজেই আজ আর হাতি শিকার করা সম্ভব হইবে না বলিয়া ফিরিয়া চলিলাম। পথে একটা বন্য মহিষ শিকার করিয়াছিলাম। আজ নদীর কিনারায় তাঁবু ফেলিলাম। মাসারা ও মাকুবেরা মনের আনন্দে মহিষের মাংস খাইয়া তৃপ্তি লাভ করিল। পরের দিন আমরা নদীর পারে একটা কাটা বন ও ঘন বিন্যস্ত জঙ্গলের মধ্যে 10-12টা হাতি দেখিলাম। হাতিগুলি নদীর দিকে যাইতেছিল। আমি তাহাদের পেছনে যাইয়া যে হস্তিটি দলের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ছিল তাহাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলাম। গুলি খাইয়াই হাতিটা রুখিয়া দাঁড়াইল। তাহার সেই ভীষণ আর্তনাদে আমার কুকুরগুলি প্রাণের ভয়ে ঘোড়ার দিকে ছুটিয়া আসিল। এদিকে হাতিটা সুর উঁচু করিয়া আমার ঘোড়ার কাছাকাছি আসিয়া পড়িল। আর একটু হইলেই আমাকে নাগাল পায় আর কি। আমি তাড়াতাড়ি ঘোড়া ছুটাইয়া দিয়া ঝোপের মধ্যে ঢুকিয়া পড়িলাম। আমার গায়ের রক্ত যেন
একেবারে জমাট বাঁধিয়া গিয়াছিল। কাটার ঘায়ে আমার জামা, এমনকি ছাগলের চামড়ার তৈয়ারি পাজামা পর্যন্ত ছিঁড়িয়া গিয়াছিল এবং শরীরের নানা স্থান হইতে রক্ত বাহির হইতেছিল। আমি হাতিটাকে নিশানা করিয়া পরপর আরও 2টি গুলি ছুড়িলাম, কিন্তু ফল কিছু হইল বলিয়া মনে হইল না। কেননা হাতিটা গর্জন করিতে করিতে গভীর বনের দিকে যাইতে লাগিল। এই হাতির সুবৃহৎ দন্ত 2টির ওপর আমার এমন লোভ হইয়াছিল যে আমি নিজের জীবনকে বিপন্ন করিয়াও তাহার পিছু ছুটিলাম। খানিক পরে হাতিটার গতি শিথিল হইয়া আসিল। আমার মনে হয় আমার নিক্ষিপ্ত গুলির আঘাত একেবারে ব্যর্থ হয় নাই। এ সময়ে হাতিটা একটা জঙ্গলের মধ্যে যাইয়া লুকাইয়াছিল। আমি আবার তাহার মাথার দিকে লক্ষ্য করিয়া 2টা গুলি ছুড়িলাম। একটা গুলি তার কপালের ঠিক মাঝখানে লাগিয়াছিল। পাখার মতো বৃহৎ কান 2টি খাড়া করিয়া হাতিটা ক্রমশ পিছু হাঁটিতে লাগিল। আমি হাতিটাকে চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তাহাকে লক্ষ্য করিয়া আবার একটি গুলি করিলাম। হাতিটা সুর দিয়া একটা গাছের গুড়ি তুলিয়া করুণ আর্তনাদে বনভূমি প্রতিধ্বনিত করিয়া এত বেগে ছুটিয়া আসিল যে আমি আর এক মুহূর্তও সময় নষ্ট না করিয়া অতি বেগে তাঁবুর দিকে ঘোড়া ছুটাইলাম। আমার দলে এবার কয়েকজন হোটেনটোটো ছিল। ইহারা অত্যন্ত ধূর্ত। তাহারা এদেশের সব অঞ্চলের লোকের ভাষাই জানে, কিন্তু এই লোকগুলো ভয়ানক অলস। মোটা বেতন পাইবার লোভ আছে যথেষ্ট, কিন্তু যে কোনো কাজ করিতে বলো করিবে না, উল্টা তোমার ওপর হুকুম চালাইবে। কিন্তু আমি এখন বাধ্য হইয়াই ইহাদের হাতের মুঠোর মধ্যে আসিয়া পড়িয়াছিলাম, কেননা এদিকের পথঘাট এই লোকগুলা বেশ ভালোভাবেই জানে। আমি তাহাদের কথার ওপর বড় বেশি নির্ভর করিতাম না, কারণ ইহারা বাগে পাইলে সহজেই বিপদে ফেলিতে পারে। এজন্য আমি পথের দিকে লক্ষ্য রাখিয়া চলিতেছিলাম। আমরা এ পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিকে আসিয়াছি। এইবার উত্তর পূর্ব দিকে যাইব স্থির করিলাম। সূর্যদেবী ছিলেন আমার প্রকৃত পথপ্রদর্শক। এই পথে আমি 2টি ঘোড়ার বিনিময়ে একজন কাফরি সর্দারের নিকট হইতে 13টি হাতির দাঁত পাইয়াছিলাম। কমপক্ষেও এই 13টি দাঁতের দাম 1000 টাকা হইবে। 15ই জুলাই, লেচুলা দেবের দেশ, নমী হ্রদ। আজ নমী হ্রদের তীরে আসিলাম। এই দেশটি সমতল। এমন অস্বাস্থ্যকর স্থান পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না। হ্রদের পারে নলবন। একটু নিরাপদ ও নিভৃত স্থানে তাঁবু ফেলিলাম। এই অঞ্চলে সেটসি মাছির উপদ্রব খুব বেশি। হ্রদের তীরে তীরে শ্যামল বনানী। আমি এদেশের লোকের কাছে শুনিলাম যে 3 দিনের কমে এই হ্রদের এপার হইতে ওপারে যাওয়া যায় না। আমি চেষ্টা করিয়াও একখানা কেন জোগাড় করিতে পারিলাম না। তাহারা বলিল যে হ্রদের জলে সামান্য বাতাসেই ভয়ানক ঢেউ ওঠে, তখন কেনগুলি ডুবিয়া যায়। এইভাবে অনেকবার অনেক লোকের মৃত্যু হইয়াছে। হ্রদের দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিয়া ওয়ালভিস প্রণালীর পথ চলিয়া গিয়াছে। এখানকার কোনো কোনো পাহাড় উঁচু। সেই সব পাহাড়ের ওপর লেচুলা দেবদের বাড়িঘর। ইহাদের সঙ্গে সেবিতুনের কাফরিদের ঝগড়া বাঁধিয়াই আছে। গরু বাছুরি ইহাদের প্রধান সম্পত্তি। কাজেই ঝগড়াটাও সেই গরু বাছুর লইয়াই হইয়া থাকে। আমি নমী হ্রদের মাত্র একটা দিক দেখিয়াছিলাম। এই হ্রদ দেখিয়া আমার কি জানি কেন খুব আনন্দ হয় নাই। এখানকার সর্দার সর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকিত। লোকটি মিষ্টভাষী, কিন্তু ভয়ানক চতুর। আমি দোভাষীর সাহায্যে তাহার নিকট হইতে এ অঞ্চলের অনেক সংবাদ জানিতে পারিলাম। এই সর্দার আমার সঙ্গে বেশ মিষ্ট ব্যবহার করিয়াছিল এবং যখন যাহা বলিতাম তাহাই করিত বটে, কিন্তু এমন লোভী লোক বড় কমই দেখা যায়। তাহার কাছ হইতে যদি কোনো জিনিস পাইতে চাও, তাহা হইলে সে এমন দাম হাঁকিয়া বসিবে যে অবাক হইতে হয়। লোকটা খুবই চতুর ও চালাক। সর্দারের বয়স খুব বেশি নয়, যুবক বলিলেই হয়। তাহার কাছে কয়েকটি বন্দুকও দেখিলাম। সে শিকারেও দক্ষ। অনেক হাতি সে নিজে গুলি করিয়া মারিয়াছে। একদিন সে আমাকে খাবার জন্য নিমন্ত্রণ করিয়াছিল। পাহাড়ের ওপর তাহার গ্রাম। তাহার বাড়ির পাশে খোলা মাঠে আমরা খাইতে বসিলাম। কাফরি মেয়েরা খাদ্যদ্রব্য সব আনিয়া দিল। খাবার পাত্রটি দিবার সময় তারা হাঁটু কাড়িয়া বসিয়া তাহাদের রীতি অনুযায়ী নমস্কার করিয়া খাবার দিত। ইহারা কাপড় পরে না, ছাগলের চামড়ায় তৈয়ারি পোশাকই বেশিরভাগ পরে। সকলের দেহই সুস্থ ও সবল। তাহাদের পা, হাত, গলা ও কোমরে পুঁতির মালা, কাঁসা ও পিতলের তৈয়ারি অলঙ্কার, হাতির দাঁতের চুড়ি, এইরূপ নানা অলঙ্কার দেখিলাম। ইহাদের হাত পাগুলি খুব ছোট ছোট।
তাহাদের দাঁত, মুখ ও চক্ষু অতি বিশ্রী। লোকে বলে পৃথিবীতে প্রকৃত সুখ নাই। সে কথা বোধহয় কাফরি সর্দারের সম্বন্ধে খাটে না। কাফরি সর্দারের অসাধারণ ক্ষমতা। তাহার খেয়াল, তাহার ইচ্ছাই হইতেছে বিধি। তাহার কোনো আদেশের প্রতিবাদ করিবে কে? যাহাকে ইচ্ছা সে মারিয়া ফেলিতে পারে, যত ইচ্ছা সে বিবাহ করিতে পারে। আবার ইচ্ছা করিলে একদিন এক মুহূর্তে সে তাহাদের মাথা কাটিয়াও ফেলিতে পারে। শিশুর ন্যায় তাহার আবদার, লোভ ও ইচ্ছা এবং খেয়াল মানিবার জন্য হাজার হাজার অধীনস্থ কাফরি সর্বদা প্রস্তুত। সে বিদেশি ব্যবসায়ীদের নিকট হইতে হাতির দাঁত, পাখির পালক প্রভৃতির বিনিময়ে নানা প্রকারের বিলাসদ্রব্য সংগ্রহ করে। আমাদের খাদ্যের মধ্যে প্রধান ছিল জিরাফের রোস্ট। মাংসগুলি সে চর্বির মধ্যে যেন সাঁতরাইতেছিল আর কি। একটা কথা বলা দরকার, অন্যের কাছে কিরূপ লাগিতে পারে তাহা বলিতে পারি না, আমার কাছে কিন্তু কাফরিদের এই খাওয়া নেহাত মন্দ লাগে নাই। তারপর জিনিসপত্রগুলি এবং বাসনকোসন খুবই পরিষ্কার। আর খাবার সময় কাফরিমেরা শেয়ালের ল্যাজ দিয়া মাছি তাড়াইতেছিল। আমি এই সাদর নিমন্ত্রণের জন্য এবং বন্ধুত্বের পরিচয় স্বরূপ সর্দারের সহিত টুপি বদল করিলাম। লোকটা এমন নির্লজ্জ, আমার নিকট হইতে কিছু চা চাহিয়া লইল। এই সর্দারের নাম ছিল মাকুবা। এখান হইতে ওয়ালবিশ প্রণালীর দিকে ফিরিয়া চলিলাম। আমরা খানিক দূরে আসিয়াই একটি নদী পাইলাম। একমাত্র নদীর জলই ইহারা পানীয় রূপে ব্যবহার করে। এই অঞ্চলে বৃষ্টি বড় কম হয়। আমরা নদীর কিনারা দিয়া চলিতে লাগিলাম। পথে একদল কাফরির সহিত দেখা হইল। তাহারা খাদে ফেলিয়া একটা প্রকাণ্ড হাতি শিকার করিয়াছে, সেজন্য খুব হল্লা করিতেছিল। তাহাদের দলে 2 জন বুশম্যানও ছিল। ফাঁদ পাতিয়া হাতি শিকার করিতে এই অঞ্চলের কাফরিরা খুব দক্ষ। মাটির ভিতর গভীর গর্ত করিয়া তাহার উপর নল ও অন্যান্য ঘাসপাতা সাজাইয়া এমনভাবে মাটি চাপা দিয়া ফাঁদ তৈয়ারি করে যে কার সাধ্য উহা ধরে। হাতির ন্যায় চতুর জানোয়ারও এই ফাঁদ বুঝিতে না পারিয়া খাদে পড়িয়া যায়। কাফরিরা বলিল যে এদেশে হাতি শিকার খুব বেশি পাওয়া যায়। হাতি শিকার করিতে বুশম্যান, মাসার, কাফরি প্রভৃতিরা সদা সর্বদাই এদিকে আসে। এইসব শিকারীদিগকে ওয়ালবিশ প্রণালীর নিকটবর্তী ঔপনিবেশিকেরা বন্দুক, গোলা, বারুদ প্রভৃতি শিকারের প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়া সাহায্য করেন। আমরা কিন্তু যতই অগ্রসর হইতেছিলাম ততই যেন দুঃখের দিন নিকটে ঘনাইয়া আসিতেছিল। আমাদের খাদ্যদ্রব্যাদি কমিয়া আসিতেছিল। তবে মাঝে মাঝে হরিণ, মহিষ প্রভৃতি শিকার জুটিতেছিল বলিয়া মাংসের অভাব হয় নাই। আমরা এইভাবে মাচিন নামক স্থান হইতে 3 দিনের পথ দূরে রহিয়াছি। মাচিন নামক স্থানে বামন গোয়াতোস সর্দার বাস করে। এ সময়টাতে কালাহরি মরুভূমি উত্তীর্ণ হওয়া ভয়ানক ক্লেশকর। বৎসরের মধ্যে 1 ফোঁটা বৃষ্টি পড়ে নাই। যতই অগ্রসর হইতেছি ততই জলের অভাব হইতেছে। নদী শুকাইয়া মরু প্রান্তরে পরিণত হইয়াছে। কোদাল দিয়া বালি খুঁড়িয়া অতি সামান্য পরিমাণে জল পাওয়া যাইতেছে, কখনো বা তাহাও পাওয়া যাইতেছে না। যে জল পাওয়া যায় তাহাও পানের অযোগ্য। দিনের বেলা পথ চলা কঠিন। রাত্রিবেলা আকাশও যেমন নীল ও নির্মল, তেমনি চাঁদের রজত শুভ্র জ্যোৎস্নাও মনোরম। তারপর রাত্রিতে মরুভূমির বাতাসও থাকে অতি শীতল ও মধুর। আমরা সারা রাত্রি পথ চলিতাম। দিনের বেলা মরুভূমির মধ্যস্থিত কোনো পাহাড়ের ছায়ায় বা গুহায় সময় কাটাইতাম। একবার আমরা কোথাও পানীয় জল সংগ্রহ করিতে না পারিয়া নিরাশ হইয়া পড়িয়াছিলাম। সে সময়ে আমি আশ্চর্যভাবে জলের সন্ধান পাইয়াছিলাম। রাত্রিতে পথ চলিয়াছি। ঘোড়াগুলি তৃষ্ণায় ব্যাকুল হইয়া পড়িয়াছিল, পথ চলিতে পারিতেছিল না। কাজেই আমি জলের সন্ধানে ঘোড়ায় চড়িয়া এদিকে ওদিকে ছুটিতেছিলাম। অতি কষ্টে অনেকটা পথ আসিয়াছি। এমন সময় অতি দূরে কালো কালো কি যেন আসিতেছে দেখিতে পাইলাম। প্রথমে মনে করিয়াছিলাম বোধহয় উট পাখি হইবে, কিন্তু তাড়াতাড়ি কাছে যাইয়া দেখিলাম 2টি মাসারা স্ত্রীলোক কতকগুলো উট পাখির ডিমের খোলা লইয়া জল সংগ্রহ করিতে চলিয়াছে। তাহাদের দেখিতে পাইয়া যে কি আনন্দ হইল তাহা আর বলিবার নয়। তাহারা আমাকে একটা পাহাড়ের মধ্যে লইয়া গেল। সেখানে আমরা অনেকটা জল পাইলাম। এখানে কি করিয়া জল আসিল তাহা আশ্চর্য বটে। আমার মনে হইল এখানে কোনো উৎস আছে এবং সেই উৎস মুখ হইতেই জল নির্গত হইতেছে। এই জল পান করিয়া এবং পশুদের খাওয়াইয়া নিশ্চিন্ত হইলাম। আমরা এই পথে যে কিরূপ কষ্ট পাইয়াছিলাম
তাহা বর্ণনাতীত। এ পথে শিকার নাই, জল নাই, ধু ধু করে বালুকা রাশি। মরুভূমি বলিতে অনেকে মনে করেন যে বালুকাকীর্ণ সমতল ভূমি, কিন্তু তাহা নহে। মরুভূমির সর্বত্র সমতল নহে। কোথাও বালিয়ারি, কোথাও শিলাকীর্ণ পর্বত, কোথাও গভীর অসমতল নিম্নভূমি, কোথাও কণ্টক গুল্ম, কোথাও সামান্য তৃণটি পর্যন্ত নাই। এদিকে খাদ্যদ্রব্যের অনটন, ওদিকে জলের অভাব। সঙ্গের লোকজন এবং পশুগুলির খাদ্য সংগ্রহ ও জল সংগ্রহের চেষ্টায় অতিরিক্ত পরিশ্রমের দরুন আমার দেহ ও মন ভাঙিয়া পড়িয়াছিল। এইভাবে 1 সপ্তাহকাল মরুপথে চলিতে চলিতে অবশেষে দূরে দূরে একটু একটু সবুজ শ্রী দেখিতে পাইতেছিলাম। একদিন বুঝিতে পারিলাম যে 8-10 ঘণ্টা পথ অতিক্রম করিলেই একটি গ্রামের কাছে যাইয়া পৌঁছিতে পারিব। কিন্তু এ পথ ছিল অতি বড় বিশ্রী, ঘন ঘন লম্বা লম্বা ঘাসে ঢাকা। এইরূপ ঘাসে ঢাকা বিপদ দিয়া কি রূপে গাড়ি বা চলিতে পারে, আর মানুষই বা যাইবে কি রূপে? আমি পকেট হইতে দেশলাই বাহির করিয়া ঘাসের মধ্যে আগুন ধরাইয়া দিলাম। নিজের হাতে নিজের সর্বনাশ করিলাম। শুকনো ঘাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। তখন জোরে বাতাস বহিতেছিল, কাজেই আগুন লক লক জিহ্বা বিস্তার করিয়া আমাদের গাড়ি, ঘোড়া, লোকজন সব যেন গ্রাস করিতে আসিতে লাগিল। সেই ক্ষুধিত আগুন নিবাইবার জন্য আমরা ঝুড়ি ঝুড়ি বালি ফেলিতে লাগিলাম। জল কোথায় পাইব যে জল ঢালিয়া আগুন নিবাইব? কোন রূপে আগুনের হাত হইতে বাঁচিয়া অবশেষে মিস্টার শেকেলের কৃষিক্ষেত্রে আসিয়া পৌঁছিলাম। এখানে আসিয়া জলের অভাব ও খাদ্যের অভাব দুই দূর হইল। আহ, প্রাণে বাঁচিলাম। একটা বিষয়ের উল্লেখ না করিলে অন্যায় হইবে। আমার এখানে আসিয়া পৌঁছিবার মাত্র 1.5 মাস পূর্বে 6 জন জার্মান মিশনারি এখানে আসেন, অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারক। তাহারা এই অল্প সময়ের মধ্যে সামান্য কাঠ ও খুঁটি দিয়া এখানে অতি সুন্দর বাংলো নির্মাণ করিয়াছেন। তাহাতে 5টি বেশ বড় বড় ঘর আছে, চওড়া বারান্দা আছে, সাজসজ্জা সমুদয়ই চমৎকার। ইহারা সকলেই সুদক্ষ কারিগর, দিবারাত্রি সমানভাবে পরিশ্রম করিতেছেন। আবার যেটুকু অবসর পাইতেছেন সে সময়ে বেচুয়ানা ভাষা শিখিতেছেন। এই 6টি মিশনারি যুবক যেমন ভদ্র তেমনি অতিথি বৎসল। আমি ইহাদের সহৃদয়তায় মুগ্ধ হইয়াছিলাম। এখানে 3-4 দিন বিশ্রাম করিয়া একটু সুস্থ হইলাম। কালাহারি মরুভূমি উত্তীর্ণ হইতে যে অনাহার ক্লেশ, জলাভাব এবং শারীরিক ক্লেশ পাইয়াছি তাহা লিখিয়া বা বলিয়া বোঝানো অসম্ভব। আমি অবশেষে মুই নদীর তীরে আসিলাম। নেটাল রওনা হইবার আগে এখানে কয়েকদিন থাকিয়া সুস্থ হইব বলিয়া তাঁবু ফেলিলাম। নদীর জলও যেমন নির্মল তেমনি স্থানটিও সুন্দর। দূরে নীল পর্বত শ্রেণী, নিকটে যে 2-1টি পর্বত রহিয়াছে তাহাও সবুজ সুন্দর তরুলতা শোভিত। নদীর পারে যেখানে তাঁবু ফেলিয়াছিলাম সেখানে কয়েকটি বড় বড় গাছ শাখা প্রশাখায় বিস্তৃত হইয়া স্থানটিকে ছায়াশীতল করিয়া রাখিয়াছিল। এখানে বেশ হরিণ শিকারও মিলিতেছিল। কিন্তু এ দেশটি দরিদ্রের দেশ। এই বৎসর বৃষ্টি না হওয়ায় কোনো ফসল ফলে নাই। হতভাগ্য কাফ্রিদের অনেকেই এইবার অনাহারে প্রাণ হারাইবে বলিয়া অন্তরে ব্যথিত হইয়াছিলাম।